প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন ডেইলি অবজারভারের সম্পাদক, ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকার শিরোনাম প্রায় একই রকমের। গরমের খবর আছে, যুক্তরাষ্ট্রে বিক্ষোভের খবর আছে এবং একই সাথে আমাদের দেশে ট্রেন দুর্ঘটনার খবর আছে। ট্রেন দুর্ঘটনার খবরটা নিয়ে কথা বলতে চাই এই জন্যেই যে আমরা খুব অতি সম্প্রতি দেখছি মাঝে মাঝেই কারো গাফিলতির কারণে ট্রেনে দুর্ঘটনা ঘটছে এবং রাষ্ট্রের সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন কালের কণ্ঠে শিরোনাম আছে, ট্রেনে হতাহত বাড়ছে, বিমা ক্ষতিপূরণ নেই। ইত্তেফাকের শিরোনাম, ভুল সিগন্যালে বারবার ঘটছে রেল দুর্ঘটনা, গাজীপুরে 2 ট্রেনের সংঘর্ষ, চালকসহ 4 জন আহত। এই যে জাতীয় সম্পদের ক্ষতি হচ্ছে, কখনো কখনো মনে হচ্ছে ব্যক্তির ভুল বা কারো অমনোযোগিতার কারণে এই ঘটনাগুলো ঘটছে। কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। আমাদের যোগাযোগ ব্যবস্থায় এই দুর্ঘটনা সম্প্রতি সকলের উদ্বেগ সৃষ্টি করছে। আমরা দেখছি আমাদের রোড দুর্ঘটনায় একের পর এক হতাহতের ঘটনা, এবং বিশেষ করে গত ঈদের সময় এবং তারপর থেকে এই পর্যন্ত প্রায় প্রতিদিনই রোড দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে এবং অনেকের আহাজারি আমরা দেখছি মিডিয়াতে। আপনি বলেছেন যে রেল দুর্ঘটনা এখন নতুন করে আবার দেখা দিয়েছে, এবং রেল দুর্ঘটনার কয়েকটি কারণ আমরা নির্দিষ্ট করতে পারি। একটি হলো আমাদের যে সিগন্যালিংয়ের ত্রুটি, সিগন্যালিং ব্যবস্থা, হ্যাঁ, সিগন্যালিং ব্যবস্থাতে ত্রুটি। আরেকটি হলো যারা ড্রাইভার আছে তাদের কিছু গাফলতি আছে, এবং যে পুরনো লাইন যেগুলো আছে সেই লাইনগুলোর রীতিমতো একেবারে সংস্কার বলবো বা যাকে বলে লাইনগুলো মানে চলাচলের উপযোগী রাখা, এই কয়েকটি কারণের জন্য কিন্তু রেল দুর্ঘটনাটা ঘটছে। এবং আমি মনে করি রেল তো সবচেয়ে বেশি আপনার খুব জনপ্রিয় এবং জনগণের জন্য খুবই সাশ্রয়ী গণমাধ্যম। এবং রেল দুর্ঘটনা যদি হয় তাহলে জনগণ যেমনিভাবে দুর্ভোগের শিকার হবে তেমনিভাবে রাষ্ট্রেরও ক্ষতি, কারণ বগি ক্ষতি হওয়া, তারপরে লাইন চ্যুতি হলে পরে মেরামত করা, হ্যাঁ, সেগুলো। তাই আমি মনে করি যে রেল মন্ত্রণালয়কে এখন একটু কঠোর হতে হবে এই কয়েকটি বিষয়ে। তারা যেন যে ত্রুটিপূর্ণ যেখানে সিগন্যালিংয়ের আছে সেটাকে আপডেট করা, তারপরে লাইনগুলোকে যেখানে যেখানে দুর্বল আছে সেগুলোকে মেরামত করা, এবং যারা চালক তাদের ব্যাপারে সতর্ক হওয়া যে তারা কতটুকু সতর্কতার সাথে, দক্ষতার সাথে একটা বিষয়কে আপনার সাথে একটু আলাপ করতে পারি। আমরা ডিজিটাল বাংলাদেশের একটি অনন্য সাফল্য আমরা উপভোগ করছি। রেল ব্যবস্থা কেন এই জায়গাটা বা এই ডিজিটাল সিস্টেমটা এখনো চালু করা গেল না? দেখুন, আমাদের যদি বলেন যে আমরা ডিজিটাল ব্যবস্থায় অনেক দূর এগিয়েছি, এটা আমাদের একটা বড় সাফল্য বটে, কিন্তু আপনি যদি দেখেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডিজিটাল ব্যবস্থা নেই। যেমন ধরুন আমাদের ঢাকা শহরেই যে সড়ক ব্যবস্থা, বাতি চলে না, হাত দিয়ে এখনো চলছে। রেলেরও একই অবস্থা। রেলকে আধুনিকীকরণ এবং সেখানে কিন্তু নতুন নতুন লাইন ওপেন করা হচ্ছে, স্টেশন বসানো হচ্ছে, কিন্তু রেলকে পুরোপুরিভাবে আপনার যাকে বলে যে ডিজিটাল করা, আধুনিকীকরণ করা, সেই ব্যাপারে এখন পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ দেখছি না, দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখছি না। তাই রেল মন্ত্রণালয়কে এখানে কিন্তু, কারণ আমাদের সবচাইতে সাশ্রয়ী এবং সবচাইতে নিরাপদ মানে যোগাযোগ ব্যবস্থা হলো কিন্তু রেল। মাননীয় প্রধানমন্ত্রী চোখের চিকিৎসা নিতে বিদেশে যেতে পারতেন, কিন্তু তিনি তার চিকিৎসার জন্য আউটডোরে 10 টাকার টিকিট কিনে ডাক্তার দেখালেন।
এটি একটি দৃষ্টান্ত। আমাদের এখানে তাহলে চোখের চিকিৎসা ভালো হয়, কিন্তু তারপরেও আমরা এই যে পাশের দেশে লাইন ধরে চিকিৎসার জন্য যাই, এই প্রবণতা কমবে কবে? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই দৃষ্টান্ত আজকে গতকাল নয়, এর আগেও কয়েকবার তিনি করেছেন। তিনি চোখের, তিনি কানের চিকিৎসার জন্যে, এমনকি তার চিকিৎসার ব্যাপারে তিনি কিন্তু বিদেশে যাওয়ার যে আমাদের অন্যান্যদের যে প্রবণতা দেখি আমরা, তার থেকে কিন্তু অনেক ব্যতিক্রম তিনি। এবং দেশের ভিতরেই কিন্তু তিনি তার চিকিৎসাতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তিনি দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করেন। কিন্তু তাকে অন্যান্যরা ফলো করেন কিনা আমি জানি না। এমনকি তার মন্ত্রীরা বা তার এমপিরা, তার দলের যারা আছে লোকজন, তারাও তাকে ফলো করেন কিনা এটা আমি বলবো। কারণ আমরা যখন দেখি যে প্রায়শই আমাদের মন্ত্রীরা চলে যাচ্ছেন বিদেশে চিকিৎসার জন্যে, প্রায়শই আমাদের এমপি সাহেবরা বা যারা যাচ্ছেন। আর আপনি যেটা বলেছেন, পার্শ্ববর্তী ভারত শুধু নয়, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্যাংকক, হ্যাঁ, এসব জায়গাগুলোতে প্রতিনিয়ত যাচ্ছেন। বিশেষ করে ভারতে তো প্রতিনিয়ত লাইন ধরে যাচ্ছেন দুটো কারণের জন্য। একটি কারণ হলো আমাদের শিক্ষা, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থায় কিছু অব্যবস্থাপনা আছে এবং আমাদের ডাক্তারদের কিছু গাফলতি আছে এবং এখানে ব্যয়বহুল। যদি আপনি বলেন যে এখানে যে টেস্ট যেটা করা হয়, ল্যাবরেটরি টেস্ট, সেই ল্যাবরেটরি টেস্টে কিন্তু সবসময় কিন্তু আমরা দেখি যে এখানে প্রশ্নবিদ্ধ সঠিকভাবে ল্যাবরেটরি টেস্ট করা হচ্ছে কিনা। এবং আপনি একজন ডাক্তারের কাছে গেলে পরে আপনাকে এতগুলো টেস্ট ধরিয়ে দেবে এবং নির্দিষ্ট জায়গায় আপনাকে টেস্ট করতে হবে, তার মধ্য দিয়ে ডাক্তাররা কিছু উপরি পাবেন। এবং সেই টেস্টগুলো যেখানে সাইন করছেন একজন প্রফেসর, কিন্তু আসলে কিন্তু তিনি শুধু স্বাক্ষর করছেন, কিন্তু দেখছেন কিন্তু টেকনিশিয়ানরা। এইসব কারণের জন্য কিন্তু। আর তারপরে যেটা হলো পোস্ট অপারেশন যে কেয়ার, সেখানে কিন্তু আমাদের বড় ধরনের মানে ত্রুটি আছে হাসপাতালগুলোতে। আর সবচেয়ে বড় জিনিস যেটা হলো যে সেবা, যে স্বাস্থ্য তো একটা সেবা, সেই সেবার এখানে কিন্তু ঘাটতি আছে। এই সেবা ঘাটতির কারণের জন্য কিন্তু এখানে জনগণ আস্থা পায় না, তাই কষ্ট করে পাশের দেশে চলে যাচ্ছে। আন্দোলন চলছে এখনো বিএনপির। আজকে সমকালে যে রিপোর্টটি বেরিয়েছে, এটি একটু আলোচনা করতে চাই। এই জন্যে আন্দোলনের তহবিল আত্মসাৎ বিএনপির নেতাদের, এবং এখানে যেটা বলা হচ্ছে, নির্যাতিতদের পাশে দাঁড়াননি তারা, সবচেয়ে বেশি অর্থ লোপাট রাজশাহীতে, কোন্দলে জর্জরিত তৃণমূলের প্রতিটি স্তর, যোগ্য প্রভাবশালীরা কোন ঠাসা। আলোচনা কেন করছি? যদি এই রিপোর্টটি সত্য হয়, তাহলে তো এই যে আন্দোলনের নামে যা করা হয় সেটা তো প্রশ্নবিদ্ধ। এটা একটা নতুন, আমি মনে করি, রিপোর্ট তারা তুলে এনেছেন। সমকালকে ধন্যবাদ যে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে অনিয়ম বা দুর্নীতি বা সেখানে যে সত্যনিষ্ঠ থাকা, হ্যাঁ, সেগুলো যে কিভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি প্রকট আকারে সামনে আসছে। আন্দোলন তো রাজনৈতিক দলের একটি প্রাতিষ্ঠানিক করণীয় এবং সাংগঠনিক কর্তব্য। সেখানে টাকা পয়সা, ফান্ড জোগাড় করা, সেটি খুব বেশি একটা প্রয়োজনীয় না। কারণ যারাই সংগঠনগুলো আছে, তারা নিজেরাই কিন্তু, তাদের নেতাকর্মীরা এই ধরনের আন্দোলনে তারা নিজেরাই কিন্তু খরচ করে থাকে। ফান্ডের করার প্রবণতা মানেই হলো যে এর মধ্য থেকে কিছু কেউ লাভবান্বিত হওয়া, হ্যাঁ, লাভবান্বিত হওয়া। এই রিপোর্টটি যদি, এই রিপোর্টের সম্পর্কে অবশ্যই বিএনপির কাছ থেকে বক্তব্য আসার প্রয়োজন আছে। কারণ এটি যদি হয়ে থাকে, তাহলে রাজনৈতিক দল হিসাবে তারা জনগণের আস্থা কতটুকু তারা অর্জন করতে পারবে। এমনিতেই তো তাদের আন্দোলনে তারা ব্যর্থ হয়েছে। ভুল সিদ্ধান্ত এবং ভুল নেতৃত্ব, এইগুলোর মধ্য দিয়ে কিন্তু একটি শক্তিশালী একটি রাজনৈতিক দল কিন্তু ক্রমান্বয়ে তারা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে।
আর এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু তাদের কিন্তু সাংগঠনিকভাবে তাদের ভবিষ্যৎ কিন্তু অনেকটাই প্রশ্নবিদ্ধ হবে, এবং সেই ব্যাপারে যারা দলের নেতা শীর্ষ পর্যায়ে আছেন তাদের লক্ষ্য করা দরকার আছে। আর সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের দেশে একটি স্ট্রং বিরোধী দল থাকা দরকার, এবং বিএনপি সেই ভূমিকাটা পালন করবে, এটা আমরা সবাই চাই। কিন্তু এই যদি চিত্র হয়ে থাকে তাহলে কিন্তু বিরোধী দল হিসেবে তারা কতটুকু ভূমিকা পালন করবে, নিজের সংগঠন করতে টিকিয়ে রাখাই তো তাদের জন্য দুরূহ হয়ে। অনেক ধন্যবাদ। একইভাবে সমকালে এই রিপোর্টের পাশে আর একটি রিপোর্ট ছাপা হয়েছে, এবার উপজেলা চেয়ারম্যানকে লক্ষ্য করে বদির গুলি। এই ভদ্রলোক অনেক আলোচিত মানুষ, যদি এটি সত্য হয় যে চেয়ারম্যানকে লক্ষ্য করে তিনি গুলি করলেন, তাহলে তো এর একটি আলোচনা বা এর একটি ব্যবস্থা থাকা উচিত নাকি? আমাদের এই ধরনের স্টার সন্ত্রাসী, হ্যাঁ, এবং সন্ত্রাসী রাজনীতিবিদ, স্টার আমি বলবো স্টার সন্ত্রাসী রাজনীতিবিদদের সম্পর্কে মাঝে মাঝেই কিন্তু রিপোর্ট আসে, কিন্তু আমি দেখছি যে তাদের বিরুদ্ধে অ্যাকশন কিন্তু হয় না, না তাদের বিরুদ্ধে আইনগত অ্যাকশন হয়, না তাদের বিরুদ্ধে সাংগঠনিক অ্যাকশন হয়। যেমন আমাদের পত্রিকাতে একসময় এই বদির সম্পর্কে লেখা হয়েছিল, সেই সময় আমাকে ডেইলি অবজারভার, সেই সময় আমাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, এমনকি আমাকে নিয়ে জাতীয় সংসদে পর্যন্ত তারা আলোচনা করেছেন আমাদের পত্রিকা সম্পর্কে, আমার সম্পর্কে। আজকে তখন দেখলাম তাকে বাদ দিয়ে তার স্ত্রীকে জাতীয় সংসদের মনোনয়ন দেওয়া হয়েছে এবং স্ত্রীকে সাংসদ করা হয়েছে। এই কিছুদিন আগে দেখলাম যে আমাদের স্পেশাল ব্রাঞ্চ এবং ডিবি থেকে তার দুই ভাই সন্ত্রাসী গডফাদার, ড্রাগের গডফাদার হিসাবে চিহ্নিত করে কিন্তু প্রেস কনফারেন্স করেছেন। তো আজকে বদির শক্তি কোথায় জানি না, রাজনৈতিক শক্তি কোথায়। আর এই ধরনের ব্যক্তিদের কোনো একটি রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যারা জনগণের আস্থা নিয়ে রাজনীতি করছেন এবং দীর্ঘদিন জনগণের কল্যাণে নিয়োজিত আছেন, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তাদের মতো দলে এই ধরনের বদিদের স্থান প্রয়োজন আছে কিনা, এটা প্রশ্ন, এটা একটি প্রশ্ন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে। আজকে মুক্ত গণমাধ্যম সূচকে 2 ধাপ পেছালো বাংলাদেশ, এবং বলা হচ্ছে মুক্ত গণমাধ্যম দিবস আজকে। তো এই যে মুক্ত গণমাধ্যম সূচকে 2 ধাপ পেছালো বাংলাদেশ, আপনার একজন গণমাধ্যমের নেতা হিসেবে এই প্রশ্নটি রাখতে চাই, কোথায় দাঁড়িয়ে আছি আমরা? দেখুন, এই বিদেশিদের যে রিপোর্ট, এই রিপোর্টগুলোকে যেভাবে ফলো করে আমরা গণমাধ্যমে প্রকাশ করে থাকি, এটাও কিন্তু আমাদের লজ্জার ব্যাপার। কারণ যারা আমরা ছাপছি তারাই তো আমাদেরকে জিজ্ঞাসা করা উচিত যে আমাদের এখানে গণমাধ্যমের স্বাধীনতা আছে কিনা। পত্রপত্রিকাগুলো যদি খোলা হয় দেখা যাবে যে স্বাধীনতা ভোগ করছি আমরা, কিছু কিছু ক্ষেত্রে অনেক মাত্রায় ভোগ করছি। আমি দেখলাম যে এই রিপোর্টে 2টি মাত্র পত্রিকার ব্যাপারে বলা হয়েছে, তারা তাদের যে সম্পাদকীয় নীতি অনুযায়ী তারা চলছেন, বাকি পত্রিকাগুলোকে তারা দেখেন না। বাকি পত্রিকাগুলো, এই যে দেখেন সমকালের মতো পত্রিকা বা যুগান্তরের মতো পত্রিকা বা আরও যে কালের কণ্ঠ বা ইংরেজি পত্রিকা যেগুলো আছে, সেগুলো কি সাংবাদিকতা করছে না? আমাদের এখানে ইলেকট্রনিক মিডিয়াগুলোতে যে বিরোধী বক্তব্য যাচ্ছে না, সরকার বিরোধী বা দুর্নীতির ব্যাপারগুলোতে কি রিপোর্ট যাচ্ছে না? তাই আমি মনে করি যে এই ধরনের রিপোর্টগুলোকে আমাদেরই উচিত হবে ফলো করে না দিয়ে, বরং আমাদেরকে তাদেরকে প্রশ্ন করা উচিত আপনারা কিসের ভিত্তিতে এই রিপোর্টগুলো দিচ্ছেন। অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষের দিকে 1 মিনিট একটু জানতে চাই, এই যে দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ, যুক্তরাষ্ট্রে মারমুখী পুলিশ, আরও 400 গ্রেপ্তার। এটা তো মাননীয় প্রধানমন্ত্রীও সেদিন উল্লেখ করেছেন। আজকে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আপনি রিপোর্ট দিচ্ছেন, বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠা, বহু কিছু। আপনার নিজের দেশে পুলিশ কি ব্যবহার করছে, আপনার সেখানে ভিন্ন মত বা তাদের কি ডেমনস্ট্রেশন করার কোনো অধিকার নেই? আপনি যেভাবে একটি বিশ্ববিদ্যালয়ে তাদের প্রায় 400 জন
সেখানকার যে শিক্ষার্থী তাদেরকে যেভাবে আপনি গ্রেপ্তার করে তাদেরকে উঠিয়ে দিলেন, এটা কতটুকু আর কোন গ্রাউন্ডে আপনি করছেন? যে ইসরায়েল প্রতিদিন মানুষ হত্যা করছে, গণহত্যা। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, আমরা শেষে যে আলোচনাটি করলাম, সময় পেলে হয়তো আরো আলোচনা হতো। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।